হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ডব্লিউবিপি কনস্টেবল মেন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করব। আশা করি তোমরা প্রিলি ভালোই দিয়েছিলে, তাদের মোটামুটি নাম্বার 35 বা 40-এর উপরে আছে। তোমরা ইজিলি মেনের জন্য প্রিপারেশান নিতে পারো। ওকে, আজকে আমরা মেনলি ম্যাথ 2018-র যে প্রিভিয়াস ইয়ার আছে, আমার কাছে আগেই বলে দিই, আমার পাশে 2018 এবং 2019-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। আমরা প্রিভিয়াস ইয়ার শুধুমাত্র এই দুটো বছরের আমি আলোচনা করতে পারবো, কারণ এর থেকে আমার কাছে আর কোনো কোশ্চেন নেই। ওকে, তো আমরা দুটো দুটো করে পার্টে করব। একটা পার্টে করব আমরা ম্যাথ, আর একটা পার্টে আমরা করব রিজনিং। এই দুটো পার্টে করে আমরা কি করব, কোশ্চেনগুলোকে আলাদা আলাদা করে আলোচনা করব। চলো কোশ্চেনগুলো আমরা আলোচনা করি। কোশ্চেনগুলো যখন আমি আলোচনা করব, তোমাকে আমি দুটো প্রসেস বলবো, একটা বেসিক প্রসেস বলবো, আর একটা শর্টকাটে কিভাবে আমরা এগোতে পারি সেটা আমরা বলবো। ওকে, দেখো প্রথম কথা এই টাইপের কোশ্চেন, যেমন কোশ্চেনটা আমি পড়ি। বলা আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। তো এর জন্য কনসেপ্ট কি, যদি আমি সংখ্যাটাকে একটু ছোট নিই, ধরো তোমাকে আমি বললাম 5, 6 এবং 10, কোন সংখ্যাকে 5, 6 এবং 10 দিয়ে ভাগ করলে দেখো প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। আমরা প্রথমে 2 ভাগশেষ থাকবে এই কথাটা ভুলে যাই। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা 5, 6, 10 দ্বারা ভাগ করলে ভাগ যায়, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে যখনই কোনো ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলবে, তখন আমাদের কাছে কি রাস্তা আছে, ওটাকে কি করতে হয় বলো, এলসিএম বার করতে হয়। ঠিক, 5, 6 এবং 10-এর এলসিএম কত হয়? এলসিএম হবে দেখো 30 হবে। তার মানে সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায় এবং 10 দিয়ে ভাগ করা যায়। দেখো এর সঙ্গে যদি আমি কোশ্চেনটা দিই যে 2 ভাগ শেষ থাকবে, তার মানে আমি করতে পারি এর সঙ্গে যদি 2 যোগ করি, তার মানে সংখ্যাটা কত হবে, 32 হবে। তার মানে 5 দিয়ে ভাগ করলে দেখো 2 ভাগ শেষ, 6 দিয়ে ভাগ করলে 2 ভাগ শেষ, আর 10 দিয়ে ভাগ করলে দেখো 2 ভাগ শেষ পাওয়া যাবে। এটা আমাদের কি বেসিক কনসেপ্ট। এবারে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এর ক্ষেত্রেও তাহলে আমরা কি বার করবো, এলসিএম বার করবো কার, দেখো 12, 16 এবং দেখো 36, এদের কি বার করব, এদের বার করব আমি এলসিএম। ওকে, এদের এলসিএম বার করব, বার করে কি করব, 7টা সেই এলসিএম এর সঙ্গে কি করব বলো, যোগ করে দেবো, দিলে অ্যান্সার পেয়ে যাব। ঠিক, আচ্ছা এবারে আমি যখনই জানছি যে আমার এলসি রিমাইন্ডার একটা 7 থাকবে, যে উত্তরটা বেরোবে সেখানে 7 অ্যাড হয়ে আছে, আমরা যদি প্রত্যেকটা থেকে 7 বাদ দিয়ে দিই, তার মানে এটা কত হবে দেখো 144। এখান থেকে যদি 7 বাদ দিই, এটা কত হবে দেখো 130 হবে। এখান থেকে যদি 7 বাদ দিই, 158 হবে। আর এখান থেকে 7 যদি বাদ দিই, দেখো 128। এবারে তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, এদের মধ্যে কোন সংখ্যাটাকে 12, 16 এবং 36 দ্বারা ভাগ যায়, তুমি ডেফিনেটলি দেখো শুধু এইটারই অপশান পাবে 144। দেখো একেই একমাত্র 12 দ্বারা ভাগ যায়। দেখো 130কে 12 দ্বারা ভাগ যায় না, একেও ভাগ যায় না, একেও ভাগ যায় না। অতএব কারেক্ট অ্যান্সার এ। তুমি এলসিএম না বের করেও উত্তরটা কিন্তু করতে পারতে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। বলেছে 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। ওকে, আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্টটা কি পাই বলো, সিম্পল ইন্টারেস্টের সূত্রটা কি পাই বলো, পি আর টি বাই কত বলো 100। ঠিক, তাহলে বলেছে কত, এটা তো 8 বছরের গল্প দেওয়াই আছে, বলেছে এর কত বছরের সুদের সঙ্গে এটা সমান হবে। তার মানে আমরা যদি এখানে বের করি যে এর সুদটা কত, এর সুদ দেখো কত 6%, কত টাকার 900 টাকার, আমি জানি না কত বছরের সময় লাগবে, বাই কত 100, এটা এদিকে আমি পেলাম। ওকে, আচ্ছা ওদিকে কি পাবো, ওদিকে 5% হারে প্রিন্সিপাল কত 540 ইন্টু কত বছর 8 বছর, তাহলে সেখানটাতে বাই 100 হলো। এবারে এ দুটোকে সিম্পলিফাই করে আমি ভ্যালু বার করব কার বলো, শুধুমাত্র টি এর ভ্যালু, কত বছরটা ভ্যালু বের করব। দেখো দুটো শূন্য এদিকে বাদ দিলাম, এখানে একটা শূন্য একটা শূন্য বাদ দিলাম, 9 10-এ 90, দেখো 9 6-এ 54, 6 6 বাদ গেল। আচ্ছা এদিক থেকে বাদ যদি দেই, এখানে কত হবে 5 2-এ 10 আর 2-এ
4 8, তাহলে অ্যান্সার আমার কত হচ্ছে টি ইকুয়াল টু কত 4। 4 বছর পরে কি হবে, 6% হারে 900 টাকার সুদ কি হবে বলো, সমান হয়ে যাবে এই টাকার সঙ্গে। নেক্সট দেখো, দেখো এগুলো হচ্ছে মান নির্ণয়ের কোশ্চেন, খুব সিম্পল কিন্তু একটু ক্যালকুলেটিভ। কোনো কোনো জায়গাতে তুমি এইগুলোকে কি করতে পারো, একটু মুখে হিসেব করতে পারো। যেমন 3 থেকে আড়াই বাদ দিলে কত হবে বলো, হাফ হবে, হলো। আচ্ছা এবারে আসি এই জায়গাটা, 5 পূর্ণ 1/3 মানে কত হবে, 5 পূর্ণ 1/3 মানে হচ্ছে দেখো 5 3 15 আর 1 16, তাহলে এটা কত হবে 16/3 মাইনাস কত হবে হাফ, তার মানে এলসিএম কত হচ্ছে 6 হবে। 16 2 32 মাইনাস 2 3 6, তার মানে এটা হচ্ছে 3, তার মানে এটা কত হবে দেখো 29/6, তাহলে এটা হচ্ছে 29/6 টোটালটা হলো। সামনে 8 মাইনাস আছে, তার মানে হচ্ছে দেখো 8 মাইনাস 29/6, 8 6 কত হবে 48 মাইনাস 29/6, তার মানে এখান থেকে তুমি পাবে এটা কত 18, তাই তো, না 19, 19/6, তার মানে তুমি এই পুরো জায়গাটা থেকে পেলে এটা কত 19/6। ক্লিয়ার? দেখো 1/2 প্লাস 1/3 মানে তুমি এটা পাবে হচ্ছে দেখো 5/6। ক্লিয়ার এটা? আচ্ছা এইটাকে করলে হিসেব করলে কি পাবে দেখো, এলসিএম হচ্ছে হবে 12, 4 3 12, 6 2 12, তার মানে এটা হচ্ছে কত 1/12। তাহলে আমরা তিনটে জিনিস যেটা পেলাম, 5/6 কোথা থেকে পেলাম, এইখান থেকে, এই জায়গাটা থেকে পেলাম 1/12, আর এই টোটাল জায়গাটা থেকে পেলাম হচ্ছে 19/6। এবারে তুমি এটাকে ক্যালকুলেশন করো, কত 5/6। ওকে, ভাগ চিহ্ন আমি প্রথমে দিয়ে হিসাবটা লিখে নিই, তারপরে ক্যালকুলেশন করব। 12 মাইনাস দেখো 19/6। আচ্ছা এটা করলে কি হবে, 5/6 ইন্টু 12/1 মাইনাস 19/6। দেখো এটা করলে কত হবে, 6 2 12, তার মানে তুমি এখানে পাচ্ছ 10 মাইনাস 19/6, তার মানে হচ্ছে কত 60 মাইনাস 19 হচ্ছে 6, 60 থেকে 19 বাদ দেবো, এটা কত হবে 1, আর এটা হচ্ছে কত 4, মানে 31/6। ওকে, তাই তো, এটা করলাম না ঠিক ভুল করলাম, 3 1 4, আচ্ছা এটা 41 হবে, 41 হবে, তাই তো। তাহলে এটা হচ্ছে কত, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার 41/6, তার মানে 6 6 36, 5/6, কারেক্ট অ্যান্সার হচ্ছে কত সি। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলেটিভ, এটা হচ্ছে আর কিচ্ছু নয়, এই সমস্ত কোশ্চেন খুবই সহজ কোশ্চেন, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় হয়। ওকে, দুটি সংখ্যার গুণফল এত দেওয়া আছে, তাদের গসাগু হলো 12, তাদের লসাগু বলা আছে কত। আমরা জানি কি দুটো সংখ্যার একটা যদি এ হয় আর একটা যদি বি হয়, তাহলে আমরা জানি কি দুটো সংখ্যার গুণফল সমান এলসিএম ইন্টু কত হয় বলো এইচসিএফ। তোমাকে এখানে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, তাই না? তাহলে দুটো সংখ্যার গুণফল কত, 4032। তোমাকে এখানে দেওয়া আছে এইচসিএফ, এইচসিএফ কত দেওয়া আছে 12, তোমাকে বের করতে হবে কি এলসিএমটা বার করতে হবে বা লসাগু বের করতে হবে, ঠিক? তাহলে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কি পাবো, এলসিএম ইকুয়াল টু দেখো 4032 বাই হচ্ছে 12, ঠিক? সিম্পলিফাই করব, 3 4 12 করে দিই, 3 1 3, 3 3 9, 3 4 12, 3 4 12, দেখো 4 দিয়ে যদি কাটি, 4 3 12, 4 3 12, 4 6 24, 336 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এইটা হচ্ছে খুব খুব একটা ভালো কোশ্চেন, এটা এটা হচ্ছে আমাদের কোথাকার কোশ্চেন, এটা হচ্ছে টাইম, স্পিড এবং ডিস্টেন্সের কোশ্চেন। ওকে, টাইম স্পিড এবং ডিস্টেন্সের যে সমস্ত কোশ্চেন হয় তার ক্ষেত্রে আমরা খুব সহজ একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে কি টাইম রেশিওর সঙ্গে ভেলোসিটি রেশিও, বা ভেলোসিটি রেশিওর সঙ্গে ডিস্টেন্স রেশিও, বা টাইম রেশিওর সঙ্গে ডিস্টেন্স রেশিও, এই জিনিসগুলো আমরা কি করি ব্যবহার করতে পারি। ওকে, এখানে আমরা দুটো, একটা শর্টকাট তোমাকে বলবো আর একটা হচ্ছে তোমাকে বলবো আমি রেশিওর কনসেপ্ট। ওকে, আচ্ছা দুটো জায়গা আছে, ধরো এইখানে তোমার একটা কামান রাখা আছে এইভাবে, ধরো এইখানে একটা কামান রাখা আছে। ওকে, এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, ঠিক, এখানে লোক আছে। এবারে কামান হচ্ছে কি হলো, পুরো প্রত্যেক 5 মিনিট অন্তর করে কি হচ্ছে কামানটা ফায়ার করা হচ্ছে। এবারে স্বাভাবিক লোকটা যদি এখানে ফিক্সড থাকতো দাঁড়িয়ে, তাহলে কি শব্দের গতিবেগ অনুযায়ী
ও প্রত্যেক 5 মিনিট অন্তর শব্দটাকে শুনতে পেত স্বাভাবিকভাবে, তাই না? কিন্তু লোকটা কি করছে, এই দিকে এগিয়ে যাচ্ছে কামানের দিকে। তাহলে স্বাভাবিকভাবে আমরা রিলেটিভ ভেলোসিটি থেকে একটা জিনিস জানতে পারি, যখনই কেউ শব্দের উৎসের দিকে বা যে দিক থেকে কোনো বস্তু আসছে তার দিকে যদি ও এগিয়ে যায়, সময়টা কি ও কম সময় অন্তর অন্তর শুনবে, তাই না? রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট এটা। তাহলে এখানে ও শুনছে কত সময় অন্তর অন্তর, ও শুনছে দেখো 4 মিনিট 49 সেকেন্ড অন্তর অন্তর শুনছে। ওকে, এবারে বলেছে শব্দের গতিবেগ যদি সেকেন্ডে 1156 ফুট হয়, তাহলে ট্রেনটার গতিবেগ কত? আচ্ছা, ট্রেনে এই লোকটা হেঁটে যাচ্ছিল না, ও ট্রেনে যাচ্ছিল। ওকে, আচ্ছা একটা জিনিস বলো, এখানে 5 মিনিট, আমি একটু এটাকে সিম্পলিফাই করে নিই। এটা হচ্ছে দেখো 5 মিনিট মানে এটা হচ্ছে কত, 300 সেকেন্ড। আর এটা 4 মিনিট মানে হচ্ছে কত, 4 মিনিট মানে হচ্ছে 240, প্লাস এটা হচ্ছে দেখো 49, তার মানে এটা কত হবে, 289 সেকেন্ড। ওকে, আচ্ছা রিলেটিভ ভেলোসিটি যেটা আছে, এবার আমি যদি সময়ের রেশিওটা করি, আমার তো একটা ডিস্টেন্স, তো রাস্তাটা হচ্ছে এইটা, ওদের মাঝখানে যদি এই হচ্ছে ওদের রাস্তা হয়, তাহলে যদি এ এই জায়গাতে ফিক্সড থাকতো তাহলে ও কি করতো, ও হচ্ছে 5 মিনিট পরে পরেই শুনতো। কিন্তু যেহেতু ও এগিয়ে যাচ্ছে, তার মানে ওর সময়টা কি, ওর কম সময় শুনছে। তাহলে তুমি একটা কথা বলো, এখানে ওরা তো একটা করে রাস্তা অতিক্রম করছে, এও একটা রাস্তা অতিক্রম করছে, ও একটা রাস্তা অতিক্রম করছে। তাহলে একটা জিনিস বলো তুমি, এখানটাতে যদি আমি বের করি টাইম রেশিও, টাইম রেশিওটা যদি বের করি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরো আমি বললাম কামান, আর এটা হচ্ছে ট্রেন। ভালো করে এই জিনিসটা ভেবে বলবে যে যখন লোকটা 289 সেকেন্ডে যে রাস্তা অতিক্রম করছে, স্বাভাবিকভাবে কামান থেকে বেরোনো, কামান থেকে যে শব্দটা আসছে বা সেই শব্দটাই তো এগিয়ে যাচ্ছে, তাহলে সেই শব্দটা কত সময় পরে শোনা যাচ্ছে, ভালো করে ভেবে দেখবে, ওটা হচ্ছে 11 সেকেন্ডের রাস্তা। লোকটা 289 সেকেন্ডে যে রাস্তাটা অতিক্রম করছে, দেখো শব্দ সেই রাস্তাটা অতিক্রম করছে 11 সেকেন্ডে। কি করে? ও হচ্ছে ও যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকতো, তার মানে কি কামান প্রথমে দাগার সময় এই রাস্তাটা অতিক্রম করতো 5 মিনিটে, তারপরে আবার যখন কামানটা দাগা হতো আবার 5 মিনিটের রাস্তা অতিক্রম করতো। কিন্তু ও এগিয়ে চলে আসছে, আর এ কি করছে, সেই 5 মিনিটে সেই রাস্তাটা কি করছে, অতিক্রম করছে কে, শব্দ। কিন্তু অতিক্রান্ত দূরত্বর কথাটা যখন আসছে, তখন কি হচ্ছে, ও 11 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে, ও 289 সেকেন্ডে সেই দূরত্বটা অতিক্রম করছে। ঠিক, তাহলে এটা হচ্ছে আমাদের টাইম রেশিও। টাইম রেশিওর সঙ্গে আমাদের ভেলোসিটি রেশিওর একটা সম্পর্ক আছে। কি হয়, উল্টে যায় যদি ডিস্টেন্স সেম থাকে। তাহলে এটা কত হবে, 289 অনুপাত এটা হয়ে যাবে কত, 11। এটা হয়ে গেল ভেলোসিটি রেশিও। আচ্ছা এখানে প্রশ্নানুসারে তোমাকে শব্দের গতিবেগ দেওয়া আছে কত, 1156। ঠিক আছে, তাহলে শব্দের গতিবেগ এখানে আমরা পেয়েছি 289, তাহলে মানে আমি বলতে পারি 289 ইউনিট মানে হচ্ছে কত, 1156। 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হচ্ছে 1156/289। আর 11 ইউনিট হচ্ছে কার, বলো 11 ইউনিট হচ্ছে ওই লোকটার গতিবেগ। তার মানে 11 ইউনিট মানে কত হবে, ইন্টু 11। সিম্পলিফাই করো, এটা দেখো কত হবে, 4-এ কেটে যাবে, করলে কত হবে, দেখো এটা হবে 11 ইউনিট মানে হচ্ছে 44 ফুট/সেকেন্ড। ওকে, আচ্ছা এরই আর একটা অঙ্ক তোমরা প্রায় দেখে থাকবে বিভিন্ন পরীক্ষাতে, বাসের অঙ্ক। একটা ডিপো থেকে বাস ছাড়ছে 10 মিনিট অন্তর অন্তর, একটা লোক সেই বাসকে দেখছে 7 মিনিট অন্তর অন্তর। যদিও বাসটা ডিপোর দিকে এগিয়ে যায়, বাসের গতিবেগ যদি এত হয়, তাহলে মানে লোকটার গতিবেগ কত। এখানেও কিন্তু কনসেপ্ট সেম। এখানে এই অঙ্কটাকে আমরা শর্টকাটেও করতে পারি। শর্টকাট কি, যখনই এই টাইপের কোশ্চেন দেখবে যে এইখানে একটা উৎস আছে, এইখান থেকে কিছু একটা জিনিস যাচ্ছে, মানে ধরো শব্দও যাচ্ছে, যেতে পারে, বাস যেতে পারে, ট্রেন যেতে পারে, আর এইখানে একটা লোক ছিল, সে হচ্ছে ওই দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে যদি এর ভেলোসিটি দেওয়া থাকে, তাহলে এর ভেলোসিটি যদি তোমাকে বের করতে বলে, শর্টকাট কি, এই যে ভেলোসিটিটা দেওয়া আছে সেটা ইন্টু ডিফারেন্স, ডিফারেন্স বাই হচ্ছে দেখো
মিনিমাম যে টাইমটা আছে, এখানে দেখো ভেলোসিটি কি দেওয়া আছে, এখানে ভেলোসিটি দেওয়া আছে 1156। ডিফারেন্স, ডিফারেন্স আমরা কত পেয়েছিলাম, 11 সেকেন্ড পেয়েছিলাম ডিফারেন্স। মিনিমাম টাইমটা কত, মিনিমাম টাইমটা দেখো 4 মিনিট 49 সেকেন্ড, মানে আমরা কত পেয়েছিলাম, 6×4 = 24, মানে হচ্ছে 289। সিম্পলিফাই করলে এটা দেখো হবে 4, তুমি অ্যান্সার একবারে পেয়ে যাবে হচ্ছে কত, 44। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন। কোনো টাকার 12% যদি 63 হয়, ওই টাকার 40% কত হবে? কোনো টাকার, ধরো এই টাকার কি দেওয়া আছে বলো, এই টাকার 12% কত দেওয়া আছে, 63 দেওয়া আছে। আবার এই টাকার বলো 40% কত? তাহলে আমার টাকা নিয়ে তো কোনো দরকার নেই, টাকা বের করার আমার কোনো দরকার নেই। যে কোনো টাকা হতে পারে, এখানে 500 টাকা হতে পারে, 5000 হতে পারে, 10,000 হতে পারে, যাই হতে পারে। তার 12% হয়েছে 63, তার মানে আমি সিম্পলি ঐকিক নিয়মে এখানে অ্যাপ্লাই করি। কি বলো, 12% মানে যদি 63 হয়, 1% মানে কত, 1% মানে হচ্ছে 63/12%। আর বের করতে বলেছে 40% মানে কত, তাহলে ইন্টু 40% আমরা করবো। পার্সেন্টেজ তো এমনি বাদ চলে যাবে, এটা হবে দেখো 4×3=12, এটা হবে 4×10, 3-এ কাটলে কত হবে, 3×2=6, 3, তার মানে এটা কত হচ্ছে, 210। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত, বি। ওকে, নেক্সট দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন, এটা মিক্সারের কোশ্চেন। বলেছে একটা লোক পিওর দুধের সঙ্গে জল মিশিয়ে দেয়, যদি ওই মিশ্রিত দুধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল? ঠিক আছে, একটা কথা বলো, আমার কাছে যদি 10 লিটার মিল্ক থাকে, তাকে যদি আমি ক্রয় মূল্যতে বিক্রি করি, তার মানে কি আমার কোনো প্রফিট হবে? নিশ্চয়ই প্রফিট হবে না। কিন্তু এর সঙ্গে যদি আমি 5 লিটার জল মিশিয়ে দিই, তার মানে আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা কত হলো, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হলো 15 লিটার। এবারে 15 লিটারকেও যদি আমি কেনা দামেই বিক্রি করি, পার লিটার যদি দুধের দাম কত আমার 10 টাকা, কথার কথা বলি, পার লিটার দুধের দাম যদি 10 টাকা হয়, 10 লিটারের দাম কত হবে, 100 টাকা হবে। যদি আমি জিনিসটাকে ওই দামেই বিক্রি করতাম, আমার কোনো প্রফিটও হতো না, লসও হতো না, একই হতো, নো নো লস নো গেন। কিন্তু যখন 5 লিটার জল মিশিয়েছি, এবার জল মেশাতে তো আমাদের পয়সা লাগে না, কারণ থোড়ি আমি বিসলারি মেশাচ্ছি বা থোড়ি কিনলে মেশাচ্ছি, আমরা কি নর্মাল কোথা থেকে জল মেশাবো সেটা তুমি ঠিক করো। তাহলে সেখানে যদি 5 লিটার ফ্রির জল মিশিয়ে দিই, আমার টোটাল হয়ে গেল এখন কিন্তু 15 লিটারের মিক্সার। তাকে আমি বিক্রি করছি কস্ট প্রাইসে, তার মানে 15 লিটারের দাম হয়ে গেছে দেখো কত, 150 টাকা। তার মানে যেই 5 লিটার জল আমি এক্সট্রা মিশিয়েছিলাম, তারটাই হচ্ছে কি আমি দুধের দামে পেয়ে গেলাম। তার মানে আমার তখন প্রফিট কত হচ্ছিল দেখো, 50 লিটার, 50 টাকা প্রফিট হচ্ছিল, তাই না? তাহলে এক্ষেত্রে অঙ্কটা সেম, ও কি করেছে, 20% লাভ করেছে। তার মানে বুঝতে হবে, পিওর মিল্ক যদি 100 লিটার থাকে, তার মানে ও 20 লিটারের কি অ্যাড করেছে বলো, 20 লিটারের অ্যাড করেছে ওয়াটার, তাই না? তাহলে আমার টোটাল মিক্সারটা এখন কি, এই যে প্রতি লিটার মিশ্রিত দুধ, মিশ্রিত দুধ কি, মিশ্রিত দুধ হচ্ছে 120 লিটার মিশ্রিত দুধ। তাহলে প্রতি লিটার মিশ্রিত দুধ কত জল ছিল বলো, 120 লিটারে আমার জল কত ছিল, 20 লিটার। প্রতি লিটারে, প্রত্যেক লিটারে আমার কত হবে, 20/120। সিম্পলিফাই করো, 1/6 হবে, রেজাল্ট কত হবে বলো, বি হবে অ্যান্সার। ঠিক আছে, একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা, ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য যদি 40% বাড়ালে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? ওকে, তাহলে এখানে যদি তুমি জিনিসগুলোকে একটা একটা জিনিস ভাবো, যে গরু গরু এবং ঘোড়ার মূল্য কত হচ্ছে 2400, তার মানে আমি যদি গরুর দামটা ধরে নেই এক্স আর ঘোড়ার দামটা ধরে নেই ওয়াই, তাহলে কত হচ্ছে, দুটোর টোটাল দাম ছিল কত টাকা, 2400 টাকা। ঘোড়ার মূল্য 30%, গরুর মূল্য 40%। এবারে এই জিনিসগুলো একটু ভাবার দরকার আছে। 30% বাড়লো মানে আমি বলতে পারি 0.3 বাড়লো, এটা বলতে পারি।
বেড়ে কত হলো, বেড়ে হলো হচ্ছে 1.3। ক্লিয়ার প্রত্যেকে? 40% মানে হচ্ছে কি 0.4 বাড়লো। যদি বলে বেড়ে কত হলো, বেড়ে হলো হচ্ছে 1.4। ওকে, এবারে তুমি বললে কি এখানে বলেছে উভয়ের মূল্য হয় কত, 3200 টাকা, 30% বাড়লো। তার মানে তুমি বলো জিনিসটার দাম আগে যদি 1 টাকা থাকে, এখন হয়েছে কত, 1.3 হয়ে গেছে। আগে যদি এক্স থাকে তার মানে এখন কত হয়েছে, 1.3x। আর আগে যদি কত, আগে যদি থাকে হচ্ছে 1, এখন হয়েছে 40% বেড়েছে। তার মানে এটা কত হবে, 1.4y। তাহলে দুটোকে যোগ করলাম, এর দামটা কত দেওয়া আছে দেখো, এর দামটা 3200। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করে দেখবে, ক্যালকুলেশনটা খুব সহজ করতে পারবে না এখানে। কারণটা কি, দেখো তুমি যখন এখানে 1.3 দিয়ে গুণ করবে তখন এটা গুণ হবে, এইখানে যখন গুণ করবে 1.3, কারণ কাউকে তো এটা কাটতে হবে, নাহলে এক্স আর ওয়াই তুমি ইন্ডিভিজুয়াল ভ্যালু পাবে কিভাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে যদি তুমি এইভাবে পাও, তাহলে এখানে ক্যালকুলেশনটা কি হয়ে যাবে বলো, ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। আমি যদি বলি যে কত বাড়লো, 0.3 বেড়েছে, তার মানে এখন যদি আমি বলি 0.3x, এটা বললাম কি 0.4y, সেটা আমি কি বের করছি, কতটুকু বাড়লো। দেখো এখানে 2400 ছিল, হয়েছে 3200, তার মানে এটা বাড়লো কত, 800 টাকা বাড়লো। এবারে দেখো তুমি যদি এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করো, দেখো খুব ইজিলি সিম্পলিফাই হবে। কিরকম, একে আমি কি করব, পয়েন্ট ধরো এক্সটা যদি কাটাতে চাই, একে আমি গুণ করব 0.3 দিয়ে। তার মানে একে 0.3 দিয়ে, একেও 0.3 দিয়ে, আর একেও দেখো 0.3। তাহলে 0.3 দিয়ে গুণ করলে নিচে 10 হচ্ছে, একটা শূন্য কাটলো। তার মানে অ্যাকচুয়ালি পাচ্ছ দেখো 0.3x প্লাস 0.3y ইকুয়াল টু 24 3 হচ্ছে 72। আর এখানে তুমি কি পেয়েছো, 0.3x প্লাস 0.4y ইকুয়াল টু 800। এবারে এটাকে তুমি যদি মাইনাস করো, এই অঙ্কটাকে আরও একভাবে করা যেতে পারে, যেটাও আমরা চেষ্টা করব। এটা বাদ চলে যাবে, তার মানে এটা কত পাবে দেখো, 0.1y ইকুয়াল টু দেখো পয়েন্ট কত হবে, 80 হবে। তার মানে দশমিক চিহ্ন তুলে দিলে এটা হবে 800। তার মানে আমি পেলাম ওয়াইয়ের ভ্যালু কত বলো, ওয়াইয়ের ভ্যালু তুমি পাবে 800। তার মানে একদম প্রথমে ঘোড়ার মূল্য যদি 800 টাকা হয়, গরুর মূল্য কত, 2400 টাকা টোটাল ছিল, তার মানে নিশ্চয়ই গরুর মূল্য হচ্ছে 1600 টাকা। ঠিক আছে, তাহলে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ, ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ বলো। আমরা ধরাটা ঠিক করেছিলাম, ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ। ওকে, এখানে অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে দ্বিগুণ হবে। এখানে নিশ্চয়ই সম্ভবত কোশ্চেনটা ভুল দিয়েছে, ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ না হয়ে হবে গরুর মূল্য ঘোড়ার মূল্যের কত গুণ, ঘোড়ার মূল্যের দ্বিগুণ না, গরুর দামটা ঘোড়ার দামের দ্বিগুণ হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই কোশ্চেনটাকে আর একটা ভাবে ভেবে দেখি অঙ্কটা করা যায় কিনা। ওকে, ট্রাই করে দেখি। বলেছে গরু এবং ঘোড়ার মূল্য হচ্ছে 2400 টাকা টোটাল। এবারে উত্তর দিয়েছে কি, ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ। আচ্ছা, গরুর এখানে বলেছে দ্বিগুণ বলেছে, তাহলে আমরা ওইভাবে যদি যাই, গরুর মূল্য যদি এক্স হয় তাহলে ঘোড়ার মূল্য কত হবে, 2x হবে, যদি অপশান টেস্ট করে যাই আমরা, তাই না? তাহলে তুমি একটা জিনিস এখান থেকে দেখতে পাবে যে গরু এবং ঘোড়ার টোটাল মূল্য হচ্ছে 2400, তার মানে আমি বলতে পারি 3 ইউনিট মানে যদি 2400 টাকা হয়, 1 ইউনিট মানে কত টাকা বলো, 800 টাকা। আর 2 ইউনিট মানে কত হবে দেখো, 1600 টাকা। ওকে, তার মানে আমি হর্সের দাম পেলাম কত, আমরা কিন্তু চেক করছি, অপশান টেস্ট করছি। ওকে, আর যদি গরুর দাম কত হবে, 800। আচ্ছা, এদের ইনক্রিমেন্ট 30% বাড়লো ঘোড়া, এবং গরু বাড়লো কত, 40%। ওকে, সম্ভবত ক্যালকুলেশনটা আমি হয়তো একটু ভুল করে দিয়েছিলাম আগেরটাতে, একটু দেখে নেবে, হ্যাঁ? কারণ ঘোড়ার মূল্য 30%, আমি কিন্তু গরুর মূল্য 30% ধরে নিয়েছিলাম ওখানে, ওটা একটু দেখে নেবে।
মেবি আমি ভুল করতেও পারি ওটা, ঠিক আছে। দেখো তাহলে এখানে যদি বলেছে ঘোড়ার মূল্য 30% বেশি, তাহলে ঘোড়ার মূল্য যদি 30% হয় তাহলে 1600 30% বের করব। আর গরুর মূল্য 40%, তাহলে গরুর মূল্য 40% বের করব। এবং সেটা কত হয়েছে দেখো, আগের দাম ছিল 2400 টাকা, বেড়ে দামটা হলো কত, 3200 টাকা। তার মানে কত বাড়লো, বাড়লো হচ্ছে 800 টাকা বাড়লো, ঠিক আছে। দেখো 30% মানে হচ্ছে পার্সেন্টের চিহ্ন তুলে দিলে দুটো শূন্য বাদ যাবে, দেখো কত হবে, 16 × 3 = 48, ওকে। আর এটা কত হচ্ছে দেখো, দুটো শূন্য বাদ দিলে হবে কত, 8×4 = 32। দেখো দুটোকে যদি আমি যোগ করি তাহলে কত হবে, 0, এটা কত হবে 0, আর এটা কত হচ্ছে 4×3=7=8। দেখো 800 টাকাই আমার এক্সট্রা পেয়েছি, তার মানে এই অ্যান্সারটা আমার করলে উত্তরটা হয়ে যাবে। তুমি এইভাবেই অ্যান্সারটা করে নিলে দেখবে অনেকটা ক্যালকুলেশনও তোমার বেঁচে যাবে, ঠিক। নেক্সট দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লো এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফল শতকরা পরিবর্তন কত হবে। আমরা এই টাইপের জিনিসের ক্ষেত্রে একটা জিনিস জানি কি, একই জিনিসের উপরে 15% বাড়লো 15% কমলো, সেক্ষেত্রে X% ইনক্রিজ X% ডিক্রিজের বেলায় আমাদের অ্যান্সার সারা জীবন কি হয় বলো, হ্রাস হয়। হ্রাসটা কত, হ্রাসটা হয় হচ্ছে A²/100 এই হিসাবে। এটা কি, কত পার্সেন্ট বাড়লো কত পার্সেন্ট কমলো। এখানে এর ভ্যালু কত, 15, তার মানে হচ্ছে 225/100। দেখো এখানে কিন্তু দশমিকে কোনো উত্তর দেওয়া নেই, অথবা আমাকে ক্যালকুলেশন করতে হবে কিসে, ক্যালকুলেশন করতে হবে এইভাবেই। তাহলে দেখো 25×4 = 100, 25×9 = 225, তার মানে 4×2 = 8, 1/4%, 2×1=4%, ওকে। নেক্সট দেখো, বড় থেকে ছোট সাজাও কিভাবে করব। প্রথমটা হচ্ছে দেখো 31/50, আমরা একে খুব সহজে করতে পারি, একে যদি 2 দিয়ে গুণ করি, একে 2 দিয়ে গুণ করি, এটা দেখো কত হবে, 62/100, তার মানে এটা পাবে 0.62, ওকে। দেখো এটা পাবে হচ্ছে দেখো 0.49। সবসময় কি করবে, দশমিক আছে এটা ভুলে যাও, প্রথমে প্রথমে যে সংখ্যাটা পড়ে আছে তার বর্গমূল করো 7। এখানে দশমিকের পরে দুটো ঘর ছিল, বর্গমূলের বাইরে দশমিকের পরে একটা হবে, তার মানে আমি দশমিক বসাবো এইখানটাতে, ওকে। আচ্ছা এটা তো তোমার দেওয়াই আছে 0.629, পরে দেখো বলা আছে কত, 0.8 স্কোয়ার। দেখো ওর ক্ষেত্রে কি ভেবেছিলাম, দুটো ছিল বর্গমূল করলে একটা হবে, এক্ষেত্রে ডবল হয়ে যাবে, 8 স্কোয়ার মানে কত হবে, 64। এখানে দশমিকের পর একটা সংখ্যা ছিল, এখানে দশমিকের পর দুটো সংখ্যা হতে হবে। এবারে বলেছে তোমাকে প্রশ্নটা যে বড় থেকে ছোট সাজাও, এখানে যতগুলো আমি পেলাম তার মধ্যে সব থেকে বড় হচ্ছে কে, বলো সব থেকে বড় আমি পেলাম হচ্ছে 0.7, 0.7 বড়। তার মানে এখানে 0.7টা কোথা থেকে এসছে, এই যে √ওভার থেকে এসছে। এখানে একটা মাত্র অপশানে প্রথমে রুট দেওয়া আছে, অতএব আমাকে আর চেক করার কোনো দরকার নেই, উত্তর বি হবে, ওকে। নেক্সট দেখো, এই ধরনের কোশ্চেন এগুলোকে আমরা কি করব, এগুলোকে হচ্ছে আমরা করতে পারি যে এমনি ভগ্নাংশ ভেঙেও করতে পারি, আর একটা প্রসেস আছে সেটাও আমরা পরে শিখবো আস্তে আস্তে। এখানে যদি ভগ্নাংশ ভেঙে করি, দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, 4×1 = 4, 1 মানে হচ্ছে কত, 5×4, তার মানে অ্যাকচুয়ালি তুমি জিনিসটা পাবে, এখানে পাবে 5 আর এখানে পাবে হচ্ছে 4। তারপরে দেখো এখানে ক্যালকুলেশন করলে 5×5=25, থেকে 4 গেলে কত হবে বলো, 21/5, তার মানে যেটা হবে যে এখানে আমার থাকবে কত, 21, আর এটা কত হয়ে যাবে বলো, 5, এটা বাদ চলে যাবে। তো এবারে হিসাব করলে দেখো 5×1=5, 5×2=105, আর 5 মানে হচ্ছে এটা কত হবে, 110/21, তার মানে ওই 21টা চলে যাবে উপরে। তাহলে 21টা যদি উপরে চলে যায়, তার মানে এর সঙ্গে হবে 21, আর নিচে হবে কত দেখো, 110, তার মানে যেটা আমি পাচ্ছি 3-11 × 21 হচ্ছে দেখো 110। আচ্ছা সিম্পলিফাই করে দিই, এটাকে যদি কেটে দিই এটা হয়ে যাবে 10, তাহলে এটা কত হচ্ছে, 10×3=30, -21 হচ্ছে 10, তার মানে হবে দেখো 9/10। এটাকে আরও একভাবে করা যায়, এইভাবে সিঁড়ি ভেঙে ভেঙে করা যায়, আমরা সেগুলো সব পরে শিখবো, ওকে। যখন আমরা একটা একটা করে চ্যাপ্টার ধরে শিখবো তখন আমরা এগুলো শিখবো। নেক্সট দেখো, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12%-এর
সমান, এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি, তাহলে জিনিসটার বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত? দেখো এই ধরনের কোশ্চেন আমাকে কোনো হিসেবে যাওয়ার দরকার নেই। তুমি এখানে তোমাকে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে কি এসপি, আর এটা দেওয়া আছে সিপি। তার মানে প্রথমেই আমাকে বলে দিয়েছে বিক্রয় মূল্যের 10%, মানে এসপির 10% এটা কার সঙ্গে সমান হবে, সিপির 12%-এর সঙ্গে সমান হবে। তার মানে আমি প্রত্যেকটা অপশানে এসপির 10% আর সিপির 12% হিসেব করব। দেখো প্রথম ক্ষেত্রে যদি আমি এসপির 10% মানে এটা কত হবে, 60 হবে। সিপির 12%, দেখো এর 12% শূন্য, এটাও দেখো 60, তাহলে দেখো উত্তর আমার মিলে গেছে। তুমি পরেরগুলো যদি চেষ্টা করে দেখো, যে হিসেব করে দেখি পরেরগুলো কোথাও মিলছে কিনা। দেখো এটা কত হবে, 40 হবে, আর এটা দেখো হবে 12×3 = 36 হবে, মিলছে না। এখানে দেখো কত হবে, 70 হবে, 12×6 = 72 হবে, মিলছে না। এটা দেখো কত হবে, 80 হবে, 12×7 = 84 হবে, মিলছে না। আমার ফার্স্ট ক্রাইটেরিয়া তো মিলতে হবে, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান। ব্যাস আমার একটা ক্রাইটেরিয়াতেই মিলে গেছে। যদি এরকম কোনো জায়গায় দুটো অপশান মিলে যায়, তখন তোমাকে কি করতে হবে, পরবর্তী যে তোমার ক্রাইটেরিয়া দেওয়া আছে তার সঙ্গে ম্যাচ করতে হবে। ঠিক আছে, দেখো খুব সহজ কোশ্চেন একটা, কি বলা আছে, একদম বেসিক কোশ্চেন হচ্ছে কার, রেশিও প্রপোর্শনাল হচ্ছে একদম ফার্স্ট 2:3। পরেরটা তোমাকে দেওয়া আছে কত, বি অনুপাত সি সমান কত, 4:5। আর পরেরটা দেওয়া আছে দেখো C/D কত দেওয়া আছে, 6:7। তার মানে তোমাকে বের করতে বলেছে, আমরা জানি যে যখন দুটো প্রান্তিক সংখ্যার অনুপাত এ অনুপাত ডি, আমরা কি করব, সিম্পলি এইগুলোকে গুণ করে বসিয়ে দেবো। 4×2 = 8, 6 কত হবে বলো, 48, অনুপাত এই দিকের এটাকে গুণ করলে কত হবে, 7×5 = 35, 35×3 হচ্ছে কত, 105 মেবি। তাহলে অ্যান্সার আমাকে বের করতে বলেছে কত, এ অনুপাত ডি। সিম্পলিফাই করব, দেখো 3 যদি কাটে আমি, 3 16, আর এটা হচ্ছে 3×3 = 9, 3×5 = 15, তার মানে কত হবে, 16:35। ঠিক, দেখো 5টি ঘন্টা 3 মিনিট 3 সেকেন্ড 5 সেকেন্ড 7 সেকেন্ড 8 সেকেন্ড এবং 10 সেকেন্ড অন্তর বাজে, তারা প্রথমে একসঙ্গে বাজবার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে। তার মানে এটা কি বের করতে হবে, দেখো এলসিএম বের করতে হবে। এটারও শর্টকাট প্রসেস হয়, সেটাতে যাওয়ার আগে আমরা উত্তরটা দেখে নিই কত হয়। দেখো সিম্পলি হচ্ছে 3, 5, 7, 8 এবং হচ্ছে 10, এর এলসিএম বার করব। কত হবে দেখো, 2 যদি কাটি, 3, 5, 3, 5, 7, 8, 10, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 2, 7, 2, 4, 2, 5। এরপরে আর একটা যাবে হচ্ছে 5, তাই না। 5-এ যদি করি, 5×1 = 5, 7, 4, 1, তাহলে দেখো কত হচ্ছে, এটা হচ্ছে 10, আর এটা কত হচ্ছে 84। তার মানে অ্যাকচুয়ালি ওরা কি করবে, 840 এই সময়ের পরে ওরা কি করবে বলো, এইটা হচ্ছে সেকেন্ড, তাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি কত হবে, 0 0 কাটবে, এটা হবে 6×1 = 14। 14 মিনিট পরে ওরা কি করবে বলো, 14 মিনিট পরে হচ্ছে ওরা একসঙ্গে বাজা শুরু করবে। ওকে, আচ্ছা এই অঙ্কটাকে আমি যদি শর্টকাটে করি, দেখো অঙ্কটা 1 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। কিভাবে, দেখো তুমি ভালো করে জানো যে এটা সেকেন্ড, তার মানে এরা এত মিনিট দেওয়া আছে, মানে এরা হচ্ছে এত সেকেন্ড পরে বাজবে। আমার উত্তরটা এটা হবে, এর সঙ্গে আমাকে কি করতে হবে বলো, 60 গুণ করতে হবে, এর সঙ্গেও 60 গুণ করতে হবে, এর সঙ্গেও 60 গুণ করতে হবে। আচ্ছা আমরা এলসিএম বার করছি, মানে এখানে যে সংখ্যাগুলো আছে 3, 5, 7, 8, 10, এরা প্রত্যেকে এই সংখ্যাটাকে কি করবে বলো, ভাগ করবে। এই সংখ্যাটাকে কি করবে, ভাগ করবে, আমরা তাই তো জানি। ঠিক, এখান থেকে তুমি দেখেই বুঝতে পারছো যে একমাত্র এই 7টা 14কেই ভাগ যায়, আর কাউকে ভাগ যায় না। তার অ্যান্সার কত হবে, অ্যান্সার বি হবে। ক্লিয়ার হলো প্রত্যেকের নিশ্চয়ই। ওকে, দেখো একমাত্র 7টা দিয়েই আমি চেক করতে পারি, 7টা কি প্রাইম নাম্বার আছে। একে দেখা 7 দিয়ে তুমি 12কেও যাবে না, 60কেও যাবে না।
ষোলোকেও যাবে না, 60কে তো যাবেই না। প্রত্যেকটাতে 60 আছে, অতএব 60কে চেক করার আমার দরকার নেই, আমি শুধু চেক করবো এই বাদ বাকি সংখ্যাটাতে। 7 দিয়ে ডিভিজিবল একমাত্র 14 মিনিটকে হবে, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ঠিক। নেক্সট দেখো, 49 ও কোনো রাশির অনুপাত সেই রাশি ও 81 অনুপাতের সমান হলে ওই রাশিটি কত? খুব সিম্পল কোশ্চেন। 49 এবং কোনো একটা রাশি, তার অনুপাত সেই রাশি এবং 81 অনুপাতের সঙ্গে সমান। সিম্পলিফাই করলে কত হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 49 ইন্টু 81। তাহলে এক্স যদি করি রুট ওভার অফ কত বলো? 49 ইন্টু 81। সিম্পলিফাই করলে এটা হবে 7, এটা করলে হবে 9, 9 সাথে কত? 63। ঠিক। নেক্সট দেখো, কোনো স্থানে পৌঁছতে কোনো ব্যক্তির ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে তার কি 10 মিনিট বিলম্বে পৌঁছান, আর 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান, তাকে কত দূর যেতে হবে বা ডিস্টেন্সটা বার করতে বলেছে। ওকে, তো এই অঙ্কগুলো আমরা শর্টকাটে করতে পারি, এই অঙ্কগুলোকে দুভাবে, তিনভাবে, চারভাবে, বহুভাবে করা যায়। তো আমি তোমাকে দুটো প্রসেস বলে দিচ্ছি। এক হচ্ছে প্রথম শর্টকাট, দুটো ডিস্টেন্স আছে, সূত্রটা কি? সূত্রটা আছে D1, সরি, সূত্রটা হচ্ছে V1 ইন্টু V2 বাই V1 ডিফারেন্স V2 ইন্টু, এবারে দেখো এখানে হচ্ছে কি টাইম 1 প্লাস মাইনাস টাইম 2 বাই হচ্ছে 60। ওকে, কিভাবে আমরা বসাবো? দেখো এখানে দুটো ভেলোসিটি দেওয়া আছে, দুটো ভেলোসিটি কি? একটা হচ্ছে 4 কিমি বেগ, তাহলে একটা ভেলোসিটি হচ্ছে 4 আর একটা হচ্ছে 5, তার মানে 4 ইন্টু 5। এই সাইনটা মানে হচ্ছে ডিফারেন্স, মানে সবসময় বড় থেকে ছোটটা বাদ, তার মানে এটা কত হবে? দেখো 1 হবে। ইন্টু, যখন বলবে একবার বিলম্বে আর একবার আগে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? যোগ হবে। কারণ তুমি একটা কথা ভাবো, তোমাকে যদি বলা হয় যে তুমি যে টাইমে পৌঁছানোর কথা তুমি 10 মিনিট আগে পৌঁছেছো, তোমাকে 9টার সময় পৌঁছানোর কথা তুমি 10 মিনিট লেট, তার মানে অ্যাকচুয়ালি তুমি পৌঁছেছিলে কটায় বলো? 9টা 10-এ পৌঁছেছিলে। আবার পরবর্তী কেসে যখন বলা হলো তুমি কখন পৌঁছেছো, তুমি বললে যে আমি 10 মিনিট আগে পৌঁছেছি, তার মানে সেক্ষেত্রে তুমি পৌঁছেছো 8টা 50। তাহলে দুটো টাইমের ডিফারেন্স কত? অ্যাকচুয়ালি 20 মিনিট। ঠিক এখানেও ব্যাপারটা সেম, দুটো টাইমের ডিফারেন্স কত? 10 মিনিট লেট, 5 মিনিট প্রিভিয়াস বা আগে, তার মানে এটা কত হবে? 15 হবে। বাই কত? 60। বাই 60টা কেন? এগুলো সব হচ্ছে মিনিটে আছে, আর ওগুলো সব কিলোমিটার পার আওয়ারে। তাহলে সিম্পলিফাই করলে দেখো 15 4 60, 4 4 কেটে গেল, অ্যান্সার হচ্ছে দেখো 5। সিম্পল অ্যান্সার হচ্ছে 5। তার ডিস্টেন্স কত? 5 কিলোমিটার তাকে যেতে হবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ওকে, আচ্ছা, আর একটা প্রসেস যেটা বললাম সেটা হচ্ছে রেশিও প্রসেসে। সেটা আমরা জানি কি, যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট, এখানে তো ডিস্টেন্স কনস্ট্যান্ট কারণ তাকে একই রাস্তা, তো এই হচ্ছে রাস্তা, এখান থেকে তাকে এখানে যেতে হয় প্রত্যেক দিন। তাহলে প্রথম যখন সে 4 কিলোমিটার বেগে গেছে, 4 কিলোমিটার পার আওয়ার, তখন সে হয়ে গেছে কি 10 মিনিট লেট। যখন পরের দিন ভাবলো কি যে আমি একটু বেগ বাড়িয়ে দিই, ও কি করলো? বেগটা করে দিল 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে তখন হয়ে গেছে সে 5 মিনিট কি প্রিভিয়াস বা 5 মিনিট আর্লিয়ার। ওকে, তাহলে রাস্তা সেম, তার মানে এখানে ভেলোসিটি রেশিও কত আছে বলো? 4:5। তাহলে ডেফিনেটলি তার টাইম রেশিও কত হবে? উল্টোটা হয়ে যাবে, 5:4 হয়ে যাবে। ক্লিয়ার? এবার দুটো সময়ের পার্থক্য, এখানে দুটো সময়ের পার্থক্য কত হচ্ছে? 1 ইউনিট হচ্ছে। আগে যেতে 5 ইউনিট টাইম লাগতো, এখন 4 ইউনিট টাইম লাগে, তাহলে ডিফারেন্স কত? 1 ইউনিট। আর এখানে টাইমের ডিফারেন্স তোমাকে দেওয়া আছে কত? 10 আর 5, 10 মিনিট আগে আর 5 মিনিট, সরি 10 মিনিট লেট, 5 মিনিট আগে, তার মানে এটা কত হচ্ছে বলো? 15 হচ্ছে। ওকে, তার মানে 1 ইউনিট মানে যদি 15 মিনিট হয়, 4 ইউনিট মানে কত হবে? 4 ইউনিট মানে হচ্ছে দেখো 60 মিনিট। তার মানে অ্যাকচুয়ালি 60 মিনিট মানেটা কি? 1 ঘন্টা। 1 ঘন্টাতে হচ্ছে কি তার ভেলোসিটি হচ্ছে এটা, আর এটা হচ্ছে তার টাইম। তার মানে ডিস্টেন্স, আমরা ভেলোসিটি ইকুয়াল টু কি জানি বলো? ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমরা ডিস্টেন্স ইকুয়াল টু কি পাবো? ভেলোসিটি ইন্টু টাইম। ভেলোসিটি দেওয়া আছে 5, আর ওটা 60 মিনিট মানে 1 ঘন্টা, তার মানে সেক্ষেত্রে তার অ্যান্সারটা হচ্ছে কত? 5 কিলোমিটার। তুমি বললে যে স্যার আমি এদিকটা নিয়ে কেন করলাম না? উত্তর একই পাবে, তুমি এদিকেও করো, 15 5-এ কত হবে? 75 হবে।
তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম, তার মানে কত হবে দেখো 4 × 75 মিনিট ছিল, তাহলে ঘন্টা করতে হবে 60 দিয়ে ভাগ করব, 15×5 = 75, 15×4 = 60, 4 4 কেটে গেল, অ্যান্সার হচ্ছে 5 মিনিট। ওকে, নেক্সট দেখো সিম্পল, প্রথম ক্ষেত্রে একদম সিম্পলি তুমি এই ধরনের কোশ্চেন করবে, প্র্যাকটিস করতে করতে চলে আসবে। V1 ইন্টু V2 বাই ডিফারেন্স হচ্ছে V1 ডিফারেন্স V2 ইন্টু এটা কত হবে T1 প্লাস মাইনাস T2 বাই হচ্ছে 60। তুমি একবারেই উত্তরটা এখানে পেয়ে যাবে। দেখো একটা কোনো এক ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বা 17th বারে খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়ল। তাহলে বলেছে 17 বার খেলার পর তার রানের গড় কি হলো। ওকে, তাহলে একটা জিনিস দেখো, তার এখানে যখন তার 16th ম্যাচ ছিল, আমি ধরে নেই তার গড় কত ছিল, গড় ছিল হচ্ছে এক্স। আর 17th ম্যাচে সে রান করেছে কত, 17th ম্যাচে সে রান করে দিয়েছে 85 রান। ওকে, এবারে বলেছে তাহলে তার গড় অপেক্ষা 3 বাড়লো। তার মানে দেখো এখানে যদি আমি টোটাল রান বার করি, কোথাকার টোটাল, 16th ম্যাচে তার টোটাল রান কত হবে বলো, 16x হবে। 17th ম্যাচে সে রান করেছে কত, 85 করেছে তার রান। তার মানে এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 17th বা 17তম ম্যাচে রান। তাহলে আমি তাহলে টোটাল 17টা ম্যাচের তার হচ্ছে গড় রান হচ্ছে এটা। আবার বলেছে এখানে 17টা ম্যাচে, এখানে যদি 16টা ম্যাচে যা ছিল তার থেকে গড় অপেক্ষা 3 বেড়ে গেছে, তার মানে এটা হচ্ছে 17টা ম্যাচের গড়, আগের ম্যাচের গড় ছিল এটা, তার থেকে কি হয়ে গেছে বলো, 3 বেড়ে গেছে। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে উত্তর হয়ে যাবে। আর একবার বলছি, 16তম ম্যাচে তার গড় রান ছিল এক্স, 16টা ম্যাচ খেলেছে তার গড় ছিল এক্স। 17তম ম্যাচে সে রান করেছে কত, 85, করতে তার আগে গড়টা কি হয়েছে, 3 বেড়ে গেল। তার মানে এটা হচ্ছে আমার কি 17th ম্যাচের গড়, আগের গড় হচ্ছে এক্স, তাহলে গড় বেড়ে গেছে 3, তার মানে বাদ দিয়ে দিলাম 3 হয়ে গেল। এটাকে সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করলে কত হবে, এটা 16x মাইনাস দেখো 85 মাইনাস 17x, আর এটা হবে দেখো 17×3 = 51। তার মানে তুমি পাচ্ছ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস কত হচ্ছে 51, আর 51 থেকে 85। আচ্ছা, এটা কত হচ্ছে দেখো, কোথাও ভুল করলাম, ও সরি এটা প্লাস ছিল, হ্যাঁ। আচ্ছা, এটা ছিল হচ্ছে কত, মাইনাস প্লাস 51, এটা হচ্ছে মাইনাস 85। তার মানে এটা কত হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে 34, এক্স ইকুয়াল টু 34। অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু 34 মানে এটা কি, এক্স ইকুয়াল টু যখন তুমি 34 বার করলে, তার মানে ওটা হচ্ছে 16তম ম্যাচ পর্যন্ত ওর গড়। 17 বার খেলার পর তার রানের গড় কি হবে, 3 বেড়ে গেছে তো, তার মানে কত হবে, 37 হবে। ওকে, এ ও বি দুজনে মিলে একটি কাজ করে 15 দিনে, এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে, বি একা সেই কাজটি কত দিনে করবে। খুব সিম্পল কোশ্চেন, এ প্লাস বি কাজটা করে কত দিনে বলো, 15 দিনে। এ একা কাজটা করে কত দিনে, 18 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজটা আমি দেখে নিই, এই টাইপের কোশ্চেন আমি টোটাল কাজ কি করি বলো, এদের এলসিএম বের করে নিই টোটাল কাজ। দেখো কত হবে, 90 হবে টোটাল কাজ, টোটাল ওয়ার্ক। তার মানে এ প্লাস বি একদিনে কাজ করে কি 15×6 = 90, আর এ একা কাজ করে 18×5 = 90। তার মানে তুমি বুঝতে পারছো যে এ যদি একা একদিনে 5 ইউনিট কাজ করে, তার মানে বি একদিনে কাজ করে কত ইউনিট, 1 ইউনিট কাজ করে। তাহলে বি কাজটা করতে কতদিন টাইম লাগবে, টোটাল ওয়ার্ক হচ্ছে 90, বি একদিনে একা 1 ইউনিট কাজ করে, তার মানে টোটাল ওর টাইম লাগবে হচ্ছে কি বলো, 90 দিন হচ্ছে ওর টাইম লাগবে। ওকে, নেক্সট দেখো, এ 1800 টাকা কিছু দিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো। এ এবং বি এর লাভ সমান হলে এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল। ওকে, খুব সিম্পল কোশ্চেন। এটা হচ্ছে কি আমাদের আম, কিসের অঙ্ক এগুলো, এগুলো হচ্ছে তোমাকে রেশিওরই একটা পার্ট, সেটা হচ্ছে এটা হচ্ছে নামটা আমার মনে আসছে না, বলছি। তাহলে এখানে হচ্ছে কি প্রফিট রেশিওর সঙ্গে হচ্ছে কি ইনভেস্টমেন্ট রেশিও,
ওকে, ব্যবসায়িক ভাগ হারের কোশ্চেন এগুলো। তাহলে এ হচ্ছে কত টাকার নিযুক্ত করেছে, 1800 টাকা, কত দিনের জন্য আমি জানি না। বি হচ্ছে কত টাকা নিযুক্ত করেছে, 1000 টাকা, এবং কত মাসের জন্য, 9 মাসের জন্য। তাদের দেখো লাভের পরিমাণ সমান, তার মানে হচ্ছে কি তাদের প্রফিট রেশিও হচ্ছে 1:1। ওকে, পার্টনারশিপের কোশ্চেন এগুলো। তাহলে এটাকে সিম্পলিফাই করলাম, এটাকে সিম্পলিফাই করলে দেখো 9 2 18, এটাকে কাটলে হচ্ছে দেখো 2 5 10। অতএব এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এ টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত করেছিল, নিযুক্ত ছিল হচ্ছে 5 মাস। এরকম কোশ্চেন আরও একটা ধরনের দেয় যে এ 5 মাস থেকেছে, তোমাকে বলবে যে এ কতদিন ব্যবসায় ছিল না, বা এ কতদিন পরে এসে ব্যবসায় নিযুক্ত করেছে, তখন কিন্তু 1 বছরের কথা হলে তোমাকে ওখান থেকে বাদ দিতে হতো। তখন হচ্ছে 7 মাস পরে ও ব্যবসায় নিয়োগ করেছিল বা জয়েন করেছিল। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, টোটাল হচ্ছে আমাদের এই হচ্ছে কোশ্চেন। তো আমরা হচ্ছে পরে এর রিজনিং এর কোশ্চেনগুলো করব, তারপরে হচ্ছে 2019-এর কোশ্চেনগুলো আমরা সলভ করব। ওকে, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।